লেখক শুভেন্দু খানের শেষ বিকালের চিঠি। কম্পিউটারে রিপোর্টটা টাইপ করতে করতেই সোমেশ একটু জোরে হাঁক দেয়, সুদীপ্ত 4 নম্বর ফাইলটা দিয়ে যা। সুদীপ্ত সামনে টেবিলে বসে রাজ্যের কাগজগুলো ঠিকঠাক করে গুছিয়ে ফাইল করছিল। মুখ তুলে সোমেশের দিকে চেয়ে বলে, দিচ্ছি সোমেশদা, 1 মিনিট। সোমেশ জানে কথায় কথায় 1 মিনিট বলাটা সুদীপ্তর মুদ্রা দোষ, আর এটাও জানে এই 1 মিনিটকে 5 মিনিট লাগাতে সুদীপ্ত সিদ্ধহস্ত। মাঝে মাঝে 2-3 বার তাগাদা না দিলে হয় না। এক মনে রিপোর্টটা টাইপ করে যাচ্ছিল সোমেশ, হাত চলছিল দ্রুত। বাড়ি যাবার সময় হয়ে এসেছে, অথচ রিপোর্ট না পাঠালেই নয়। সকাল থেকেই বার কতক তাগাদা এসেছে, পাঠানোর কথা ছিল সকালেই। সোমেশ জানিয়েছিল আজকের মধ্যে প্রজেক্ট রিপোর্ট হেড অফিসে ইমেলে পাঠিয়ে দেবে। নানার কাজের ঝামেলায় আর পাঠানো হয়নি, বাড়ি যাবার আগে তাই পাঠাতেই হবে। হঠাৎ নীরবতা ভঙ্গ করে ডেস্ক টেলিফোনটা বেজে উঠতেই একটু বিরক্ত হয়ে ওঠে সোমেশ। রিসিভার তুলে নিয়ে ঘাড় কাত করে বাঁ কানে গুজে বলে, হ্যালো, সোমেশ বলছি। অন্য প্রান্তে হেড অফিস থেকে অমিত মুখার্জির গলা, আরে সোমেশ, তোমার রিপোর্টটা এখনও আসেনি তো? হয়ে এসেছে অমিতদা, আর 5 মিনিটের মধ্যেই মেল করছি, তাড়াতাড়ি পাঠা, ওয়েট করে আছি। ফোনটা নামিয়ে রেখে বিরক্ত হয়ে সোমেশ একটু রুক্ষ স্বরে চিৎকার করে ডাকে, কি হলো সুদীপ্ত, তোমার 1 মিনিট এখনো হয়নি? সুদীপ্ত ফাইলটা দিয়ে গেলে দ্রুত রিপোর্ট শেষ করে সোমেশ। তারপর অমিতদাকে ইমেল করে ফোনটা হাতে তুলে নেয়। অমিতদা, পাঠিয়ে দিয়েছি, মেল চেক করে নাও। আচ্ছা, দেখছি সব ঠিকঠাক আছে তো? ডিটেলসে পাঠিয়েছো তো? আমি তাহলে ম্যানেজমেন্টকে ফরওয়ার্ড করে দেব। সব ঠিক আছে অমিতদা, তুমি নিশ্চিন্তে ফরওয়ার্ড করতে পারো। রিসিভারটা নামিয়ে রেখে এবার দম নেয় সোমেশ। সুদীপ্ত, 1 কাপ চা দিয়ে জানা। টেবিলের ওপর রাজ্যের কাগজ, ফাইল ডাই হয়ে আছে। অগোছালো টেবিল সোমেশের একেবারেই পছন্দ নয়। বাড়ি যাবার আগে টেবিলের কাগজপত্র গুছিয়ে রাখা সোমেশের বহুদিনের অভ্যেস। সেটাই করছিল, কিছু অপ্রয়োজনীয় কাগজপত্র ছিঁড়ে ডাস্টবিনে ফেলছিল। হঠাৎ কড়কড় শব্দে বাজ পড়তেই চমকে ওঠে সোমেশ। পেছন ঘুরে তাকাতেই অফিসের বড় কাচের জানালা দিয়ে দেখে মুষলধারে বৃষ্টি পড়ছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। কাজের চাপে বুঝতেই পারেনি আকাশ কালো হয়ে কখন বৃষ্টি শুরু হয়ে গেছে। হাতে চায়ের কাপ নিয়ে জানালার সামনে এসে দাঁড়ায় সোমেশ। কাচের বাইরের পৃথিবী তখন উন্মুক্ত, মুষলধারে বৃষ্টি, বিদ্যুতের ঘন ঘন চমক, আর সেই সাথে ঝোড়ো বাতাসে প্রকৃতিতে যেন প্রলয় নাচন। বৃষ্টি বরাবরই সোমেশের প্রিয়। ছোটবেলায় বৃষ্টি ভেজা দিনে জানলায় বসে ঘন্টার পর ঘন্টা দেখত বাইরের অপরূপ সৌন্দর্য। বর্ষার ফলার মতো বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে জানলায়। ছাতা মাথায় কোনো এক তরুণী দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে, কারো মাথায় আবার পলিথিন। ছলাৎ ছলাৎ শব্দে এক শিশু জল ছিটিয়ে চলেছে। হাওয়ায় নারকেল গাছগুলো দুলছে মাতালের মতো। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকত সোমেশ। দিদার কাছে কাগজ দিয়ে পালতোলা নৌকা বানাতে শিখেছিল সেই ছোট্ট বেলায়। অল্প বৃষ্টিতেই বাড়ির সামনের রাস্তায় জল জমে যেত। কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিত জল, থই থই রাস্তায় দারুণ মজা পেত। আজও কাচের সার্সি দিয়ে মুগ্ধ বিস্ময়ে দেখছিল বাইরের প্রকৃতি। হঠাৎ চমক ভাঙে সুদীপ্তের কথায়, সোমেশদা, বেরোবে না? 6টা বাজে প্রায়। বাইরের দিকে আবারও তাকিয়ে দেখে সোমেশ। যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে এই মুহূর্তে বেরোনো মুশকিল, পুরো ভিজে যাবে। নিজের টেবিলে ফিরে এসে কম্পিউটার বন্ধ করে সোমেশ। আয়েশ করে চা খায়, টেবিলের কাগজপত্র গুছিয়ে নেয়। ঘড়িতে তখন 6টা ছুঁই ছুঁই। আকাশের দিকে আর একবার তাকিয়ে দেখে যেভাবে বৃষ্টি পড়ছে তাতে এই মুহূর্তে কমার সম্ভাবনাও নেই। আর দেরি না করে ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে। লিফট দিয়ে নিচে নেমে দেখে তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এর মধ্যে রাস্তায় বেশ জল জমতে শুরু করেছে। দোকানের শেডে অনেকেই দাঁড়িয়ে বৃষ্টি উপেক্ষা করে রাস্তা দিয়ে হাঁটছে কয়েকজন। কারো মাথায় ছাতা, কেউ বা ভিজে ভিজেই চলেছে। ঘড়ি দেখে সোমেশ, 6টা বেজে 10। অফিস ফেরত এই সময়টায় বাসে খুব ভিড় হয়। তারপর আজ আবার বৃষ্টি, বসার জায়গা দূরে থাক, দাঁড়াতে পারলে হয়। সেই সাথে আবার যানজট।
এই এক হয়েছে, আজকাল যানজট লেগেই থাকে। পার্ক স্ট্রিট থেকে হাওড়া এইটুকু রাস্তা যেতেই লেগে যায় ৪৫ মিনিট। আজ আবার বৃষ্টি, যানজট তো হবেই। হাওড়া পৌঁছতেই লেগে যাবে ঘন্টা খানেক। একবার আকাশের দিকে চেয়ে দেখে, বৃষ্টির তেজ একটু কমেছে বটে, তবে অবিরাম পড়েই চলেছে। রাস্তায় বেশ জল জমেছে। দ্বিতীয়বার চিন্তা না করে নীল প্যান্টটা একটু গুটিয়ে দুবার ভাঁজ করে নেয়। ফুল হাতা সাদা জামার হাতাটা কয়েকটা ভাঁজ করে কনুয়ের কাছে গুটিয়ে ব্যাগ থেকে ছাতা বের করে হাঁটা লাগায় সোমেশ। সামনেই বাস স্ট্যান্ড। ৫ মিনিটের হাঁটা পথ, তবু এইটুকু আসতেই বেশ ভিজে গেল। বৃষ্টির বড় বড় ফোঁটা আর ঝাপটা কি ছাতায় আটকায়? পিঠের দিকটা অনেকটা ভিজে গিয়ে সাদা জামাটা লেপটে গিয়েছে শরীরের সাথে। ইতিমধ্যেই বাসস্ট্যান্ডে বেশ কয়েকজন যাত্রী। অনেকেই ভিজে গিয়েছে। এদের অনেককেই চেনে সোমেশ। চেনা বলতে মৌখিক পরিচয়, সবাই অফিস ফেরত। একই সময় বাড়ি ফেরার দৌলতে কয়েকজনের মুখ চেনা হয়ে গিয়েছে। কয়েকবার ৩-৪ জনে মিলে শেয়ারে ট্যাক্সি নিয়ে হাওড়া স্টেশনও গিয়েছে। যদিও পারতপক্ষে ট্যাক্সিটা এড়িয়ে চলে সোমেশ, হাজার হলেও কিছুটা খরচা বাঁচে। বাসে যেখানে ৭ টাকায় হয়ে যায়, ট্যাক্সিতে শেয়ারে গোটা ২০-২৫ লেগে যায়। ছাতাটা বন্ধ করে খাপে রেখে সহযাত্রীদের দিকে তাকাতেই চোখ পড়ে যায় দীপেন্দার ওপর। একটু পেছনের দিকে দাঁড়িয়ে ঘড়ি দেখছে। দীপেন্দা হাওড়া অবধি যায়, তবে ওর লাইন আলাদা। ও যায় কর্ড লাইনে, বাড়ি মশাগ্রাম, আর সোমেশ মেন লাইনে, বাড়ি কোন্নগর। দীপেন্দাকে দেখতে পেয়ে সোমেশ জিজ্ঞেস করে, কি দাদা, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? সোমেশকে দেখতে পেয়ে এগিয়ে আসে দীপেন। প্রায় ১০ মিনিট হয়ে গেল, বাসের দেখা নেই। রুমাল দিয়ে মাথাটা মুছতে মুছতে সোমেশ বলে, ভাগ্য মনে হচ্ছে খারাপ। জানি না কতক্ষণ দাঁড়াতে হবে, আর ভিড়ও হবে বলে মনে হচ্ছে। উঠতে পারলে হয়। ট্যাক্সি নেবে নাকি? আর একটু দেখি, না পেলে অগত্যা ট্যাক্সি ভরসা। আর আজকে তো বৃষ্টি, সুযোগ বুঝে হাঁকাবেও খুব। তা ঠিক, ২০০-র নিচে কেউ কথা বলবে না। সোমেশ মনে মনে হিসাব করে নেয়, ২০০ মানে ভাগে পড়বে ১০০। আরও ২ জন জোগাড় হলে গোটা ৫০-এ হয়ে যাবে। একটু অপেক্ষা করার পর বাসের দেখা পায় বটে, কিন্তু গাদাগাদি ভিড়। পাদানি পর্যন্ত লোক ঝুলছে। বৃষ্টিও পড়ে যাচ্ছে ক্রমাগত। এইভাবে গাদাগাদি করে ঝুলে পাদানিতে দাঁড়িয়ে ভিজে ভিজে বাসে যেতে মন চায় না সোমেশের। দীপেনও বাসটা ছেড়ে দেয়। সোমেশের দিকে তাকিয়ে বলে, একটা ট্যাক্সি দেখি, কি বলো? অনিচ্ছাতেও সায় দেয় সোমেশ। ট্যাক্সি নিয়ে হাওড়া স্টেশনে যখন পৌঁছয়, তখন ঘড়িতে ৭:৩৫। ৭:৪৫-এ ব্যান্ডের লোকাল। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, সব ট্রেন দেরিতে চলছে। ৭:০৫-এর লোকাল তখনও ছাড়েনি। গাদাগাদি ভিড়। একটু সামনের দিকে এগিয়ে যায়, তারপর পকেটের মানিব্যাগটা সামলে কোনো রকমের শরীরটা গলিয়ে দেয় ভিড়ের মধ্যে। হাওড়া থেকে কোন্নগর দূরত্ব বেশি নয়, ট্রেনে আধ ঘন্টা সময় লাগে। লাইনে গন্ডগোল, বেশ কয়েকবার থেমে থেমে আসতে সময় লেগে গেল আজ। কোন্নগর যখন নামলো, ঘড়িতে তখন ৮:৩০ ছুঁই ছুঁই। বৃষ্টি কিছুটা ধরেছে, ফোঁটা ফোঁটা পড়ে চলেছে তখনও। ছাতাটা খুলে হাঁটা লাগায় সোমেশ। ফেরার পথে বাপিদার দোকান থেকে ১ প্যাকেট গোল্ড ফ্লেক, ১ প্যাকেট পাউরুটি আর বাটার কিনে নেয়। স্টেশন থেকে বাড়ি বেশি দূরে নয়, ১০ মিনিটের হাঁটা পথ। স্টেশনে অটো আর টোটোর সুবিধা আছে বটে, তবে অফিস থেকে ফেরার পথে হেঁটেই ফেরে সোমেশ। কিছুটা সাশ্রয় হয়, আর তাছাড়া ফেরার তেমন তাড়া নেই। ফিরে তো আর কাজ থাকে না বাড়িতে। একটু ফ্রেশ হয়ে টিভি চালিয়ে নিউজ চ্যানেল দেখে, খেলা থাকলে দেখে কিছুক্ষণ, তারপর খেয়ে দে ঘুম। একটা দিনের হিসাব নিকেশ শেষ। বৃষ্টিতে ভিজে আর ট্রেনে গুতোগুতি খেয়ে ক্লান্ত লাগছিল সোমেশের। অফিসের ব্যাগটা টেবিলে রেখে শরীরটা সোফায় এলিয়ে দেয়। একটু জিরিয়ে নিয়ে রান্নাঘরে আসে। 4টে রুটি থালায় রেখে ঢাকা দেওয়া, পাশে সোয়াবিনের তরকারি, দুধের প্যাকেটটা কেটে গরম করে বাটিতে ঢাকা দেওয়া, থালা বাসন মেজে পরিষ্কার করে সিঙ্কের পাশেই উপুর করে গুছিয়ে রাখা। বিকালে রান্নার মাসি এসে রান্না করে সকালের বাসি থালা বাসন মেজে পরিষ্কার করে সব কিছু ঢাকা দিয়ে চলে যায়। কটক থেকে বদলি নিয়ে কলকাতায় যখন আসে সোমেশ, তখন বাড়ি খুঁজে পেতে বেশ অসুবিধা হয়েছিল। একা মানুষ, ফ্যামিলি ছাড়া কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। কিছুদিন অফিস গেস্ট হাউসে কাটাতে হয়। শেষে অফিসের এক কলিগের সূত্র ধরে কোন্নগরে এই বাড়ির সন্ধান পায়। বাড়িওয়ালা ভালো মানুষ। সংসারে মানুষ বলতে 2 জন, বয়স্ক দম্পতি, 1 ছেলে ও 1 মেয়ে।
ছেলে পুনেতে চাকরি করে, বিয়ে করে পরিবার নিয়ে ওখানেই থাকে, তবে নানান পুজো অনুষ্ঠান উৎসবে আসা যাওয়া আছে। ছেলে বউয়ের সাথে দম্পতির সম্পর্ক ভালো বলেই মনে হয় সোমেশের, অন্তত বাইরে থেকে তাই মনে হয়। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সোমেশ শুনেছিল জামাই নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্যাঙ্গালোরে থাকে। পুজো পার্বণে মেয়ে জামাইও আসা যাওয়া করে। একটা ফুটফুটে বাচ্চা আছে, যখন আসে তখন এই ঝিমে থাকা দোতলা বাড়ি যেন রমরম করে। দোতলা বাড়ির ওপরের তলার বাড়িওয়ালা মানে দত্তবাবু থাকেন, একতলায় সোমেশ। রাস্তার পাশে ছিমছাম দোতলা বাড়ি, একতলায় 3টে ঘর, 2টো ঘর বড়, একটি ঘর অপেক্ষাকৃত ছোট। যদিও সোমেশের 3টি ঘর প্রয়োজন হয় না, 2টি ঘর তো মোটামুটি খালিই পড়ে থাকে। বড় ঘরের একটিতে অ্যাটাচ বাথরুম আছে, এটি সোমেশ ব্যবহার করে বেডরুম হিসেবে। এই ঘরটি পূর্ব দিকে, ঘরের সাথে লাগোয়া এক ফালি বারান্দা, লোহার গ্রিল দিয়ে ঘেরা। ঘরে দেওয়ালের সাথে লাগানো একটা 5 ফুট বাই 7 ফুটের খাট। খাটের পাশেই একটা ছোট্ট ড্রেসিং টেবিল, আর আছে একটা স্টিলের আলমারি। ঘরে আসবাব বলতে এই টিভিটা ড্রয়িংয়ে স্পেসে রাখা, একটি সোফা আর একটি ডাইনিং টেবিল কাম পড়ার টেবিল। অফিস থেকে ফিরে চা খেতে খেতে সোফায় বসে ঘণ্টাখানেক টিভি দেখে সোমেশ। রান্নার মাসির সন্ধান দত্তবাবুর কাছেই পেয়েছিল। দত্তগিন্নি বয়স হয়ে যাওয়ার ফলে রান্নাবান্না বিশেষ করে উঠতে পারেন না। তারপর পায়ে আর কোমরে ব্যথা, বাড়ির অন্যান্য সব কাজ দত্তগিন্নি নিজে হাতে করলেও রান্নার বাসন মাজার জন্য মল্লিকাকে রেখেছেন। অল্প বয়সী ভারী মিষ্টি মেয়ে মল্লিকা, আর হাতের কাজও ভালো। সোমেশ বাড়ির একটা চাবি দত্তবাবুকে দিয়ে রেখেছে। মল্লিকা সকাল 6টায় এসে সোমেশের চা আর জলখাবার করে দিয়ে চলে যায় দোতলায়। দত্তবাবুদের রান্নার কাজ সারে, আবার আসে বিকালে। দত্তগিন্নির কাছ থেকে চাবি নিয়ে সোমেশের রাতে রান্না করে, আর দত্তগিন্নির টুকিটাকি কাজ সেরে ঘরে চাবি দত্তগিন্নির হাতে দিয়ে বাড়ি চলে যায়। সোমেশ রাতের খাওয়া সেরে বাসন সিঙ্কে রেখে দেয়। মল্লিকা সকালে এসে পরিষ্কার করে। বাপিদার দোকান থেকে কেনা পাউরুটি আর বাটার ফ্রিজে রেখে সোমেশ ফ্রেশ হয়ে আসে। অফিস থেকে ফিরে একবার স্নান না করলে সোমেশের অস্বস্তি হয়। খুব ছোটবেলার অভ্যেস সোমেশের। স্কুল থেকে ফিরে কিংবা মাঠ থেকে খেলে বাড়ি ফিরে কলতলায় বসে মগে করে বালতির পর বালতি জল মাথায় না ঢাললে তার ভাত হজম হতো না। শীতকালেও তাই, কোনো নড়চড় নেই, ভেতর থেকে মার গলার আওয়াজ পাওয়া যেত। এই এক হয়েছে, সারাদিন খালি জল ঘাটা। আজ সে কথা মনে পড়লে সোমেশের হাসি পায় বটে, তবে সে পুরনো অভ্যেসটা ছাড়তে পারেনি। শাওয়ারের নিচে দাঁড়িয়ে তার সমস্ত ক্লান্তি যেন ধুয়ে যায়। ফ্রেশ হয়ে সোফায় বসে হাতে রিমোটটা নিয়ে টিভি অন করতে গিয়েই চোখে পড়ে টেবিলে রাখা ইলেকট্রিসিটি বিলের সাথে একটি চিঠি। অবাক হয় সোমেশ। তাকে চিঠি লেখার আছেই বা কে, তাও আবার তার এই কোন নগরের ঠিকানায়। টিভি অন করা আর হয় না। কৌতূহলে তুলে নেয় হাতে চিঠিটা। একটা সাদা খামের ওপর নীল কালিতে ইংরেজি হরফে মুক্তোর মতো হাতের লেখা, সোমেশ রয়, 38/1 A, SP মুখার্জি স্ট্রিট, নিয়ার অলিম্পিক গ্রাউন্ড, পোস্ট অফিস কোন্নগর, ডিস্ট্রিক্ট হুগলি, ওয়েস্ট বেঙ্গল, পিন 712235। খামটা হাতে নিয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে। প্রেরকের নাম নেই, তবু এই হাতে লেখাটা যে সোমেশের খুব চেনা, ভীষণ চেনা। এ তো নীরার হাতের লেখা। তবে কি নীরা চিঠি লিখেছে তাকে? বিশ্বাস করতেও যে কষ্ট হয়। কিন্তু নীরা চিঠি লিখবে কেন, কিসের জন্য? সবকিছু তো কত আগেই শেষ হয়ে গেছে, নীরাই শেষ করে দিয়েছে, কিছুই বাকি রাখেনি সে। আজ তবে কিসের জন্য? অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে লাট্টুর মতো বনবন করে ঘুরপাক খেতে থাকে। হাতে ধরা চিঠি বেশ বুঝতে পারে সোমেশ, তার হাতে যেন কাঁপছে। চিঠিটা হাতে নিয়ে সোফায় বসে পড়ে। চিঠিতে তার নামটা আবারও একবার চোখ বুলিয়ে নেয়। সত্যি তো এ চিঠি তাকেই লেখা তো চিঠিটা? না, ঠিকই তো আছে, নীল কালি দিয়ে সুন্দর করে ইংরেজি হরফে লেখা তার নাম। খামের মুখটা আঠা দিয়ে সাঁটানো। খামটা সন্তর্পণে খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে সাদা কাগজে লেখা 2 পাতার একটি লম্বা চিঠি। সোমেশ প্রথমে চোখ বুলিয়ে দেখে নিচে লেখা প্রেরকের নাম, ইতি তোর নীরা। চিঠিটা হাতে নিয়ে স্থানুবৎ বসে থাকে সোমেশ।
নীরা শব্দটা আজ সোমেশকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। তাকে তো ভুলতে চেয়েছিল সে, ভুলতে চেয়েছিল পুরোপুরি, অথচ নিত্যদিনের কাজের ভিড়ে নীরা হারিয়ে গিয়েও হারায়নি। মনের মধ্যে কোথাও যেন রয়ে গিয়েছিল ভীষণভাবে। ভুলতে পারেনি সেদিনের সেই অপমান। একটা অব্যক্ত যন্ত্রণা তার কত রাতের ঘুম কেড়ে নিয়েছিল। বিছানায় শুয়ে ছটফট করত, উঠে জানলার ধারে এসে দাঁড়াতো, রাতের আকাশ দেখত। কোনো কোনো দিন এমন হয়েছে সারাটা রাত ঘুমাতে পারেনি, জেগে কাটিয়ে দিয়েছে। ভোর রাতে চোখ জ্বালা জ্বালা করত, মাথা ধরে থাকতো, কলেজে যেতে পারতো না। পরের দিকে তাই ঘুমে ট্যাবলেট খেয়ে ঘুমাতে হতো, তবুও ঘুম যেন ঘুম আসতে চাইতো না। নীরা শব্দটার কাছ থেকে পালিয়ে যেতে চেয়েছিল সে, মুছে ফেলতে চেয়েছিল নীরাকে তার জীবন থেকে। তাই ক্যাম্পাস থেকে প্রথম চাকরিটা পেয়েই বিনা বাক্যে চলে গিয়েছিল নাসিকে। মুছে ফেলতে চেয়েছিল নীরাকে, ইরেজার দিয়ে ঘষে ঘষে তার জীবনের খাতা থেকে নির্মূল করতে চেয়েছিল। ব্যান্ডেলে থাকতে কিছুতেই সে নীরাকে ভুলতে পারত না। কিন্তু সত্যি কি সে পেরেছিল ভুলতে? সময়ের গড্ডালিকা প্রবাহে তারপর গড়িয়ে গিয়েছে অনেকটা সময়। গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জোয়ার ভাটা, অনেকগুলি বসন্ত অতিবাহিত হয়েছে, পেরিয়ে এসেছে অনেক শীত। সময়ের স্রোতে আর অজস্র মানুষের ভিড়ে সেই স্মৃতি ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এসেছিল। কিন্তু সত্যি কি সোমেশ নীরাকে ভুলতে পেরেছিল? তাই যদি হবে, তাহলে নীরার চিঠি তার হাত এভাবে কাঁপিয়ে দিল কেন? নীরার হাতে লেখাটা দেখে মুহূর্তের জন্য হলেও তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গিয়েছিল কেন? চিঠিটা না পড়ে ভাঁজ করে টেবিলে পেপারওয়েট চাপা দিয়ে জানালার কাছে এসে দাঁড়ায়। বাইরে তখন অঝোর ধারে বৃষ্টি। অ্যালুমিনিয়ামের ফ্রেমে বন্ধ করা ঘষা কাচের জানলায় বৃষ্টির ফোঁটাগুলো তখন তীরের মতো আছড়ে পড়ছে, বিঁধে ফেলছে যেন। ঘষা কাচে ধূসর প্রকৃতি যেন আরও ধূসর হয়ে ওঠে। সেদিনের সেই কথাটা মনে পড়তেই হঠাৎ বুকের মধ্যে একটা যন্ত্রণা মোচড় দিয়ে ওঠে। জোর করে হাতটা ছাড়িয়ে নিয়ে নীরা বলেছিল, তোর আছেটা কি? এই তো ম্যাদামারা চেহারা, বাপের মতো সারা জীবন মাস্টারি করে খাবি আর মাস গেলে 10,000 টাকা মাইনে পাবি। আর কি বা করতে পারিস তুই? পথ ছাড়, নইলে ভালো হবে না কিন্তু। শেষবারের মতো আরও একবার চেষ্টা করেছিল সোমেশ। নীরা ডান হাতটা নিজের মুঠোয় নিয়ে বলেছিল, বিশ্বাস কর নীরা, তোকে আমি সত্যি ভালোবাসি। বিদ্রুপের বাঁকা হাসি খেলে গিয়েছিল নীরার মুখে। বাহাতে সোমেশের হাতটা ধরে নিজের ডান হাতটা ছাড়িয়ে নিয়ে তীক্ষ্ণ কর্কশ্বরে নীরা বলেছিল, শেষবারের মতো বলছি, পথটা ছাড়। মাস্টার মশাই ছেলে, তাই সম্মান রেখেই বলছি, পথটা ছাড়। নিজের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেই ভালো করবি। তোকে আমি কোনোদিনই ভালোবাসিনি, কেন জানিস? তোর মধ্যে ভালোবাসার মতো কিছু পাইনি তাই। আর কিছু শুনতে চাস? আশা করি ভবিষ্যতে আর কোনোদিন বিরক্ত করবি না। চলে যা এখান থেকে। কথাটা তীরের মতো বুকে বিঁধে হৃৎপিণ্ডটা যেন ফালা ফালা করে দিয়েছিল। পথ ছেড়ে দাঁড়িয়েছিল সোমেশ। সেই ছিল শেষবার। তারপর আর কোনোদিন নীরার সাথে দেখা হয়নি, দেখা করেনি। পালিয়ে বাঁচতে চেয়েছিল সে। আর আজ প্রায় 15 বছর পর নীরার চিঠি পেয়ে তাই রীতিমতো চমকে উঠেছিল সোমেশ। সেদিনের সেই কথাটা মনে পড়তে বুকের ভেতরটা আবারও জ্বালা জ্বালা করে ওঠে। জানলার পাশ থেকে সরে এসে একটা সিগারেট ধরায়, একমুখ ধোঁয়া ছাড়ে। সে ধোঁয়া ছোট ছোট কুণ্ডলীকৃত গোলাকার রিং হয়ে পাক খেতে খেতে উড়ে যেতে থাকে, ভেসে থাকে ঘরের বাতাসে, আটকে থাকে ঘরের 4 দেওয়ালের সিলিংয়ে। স্থির চোখে তাকিয়ে থাকে সোমেশ সেই কুণ্ডলীকৃত ধোঁয়ার দিকে। মনের মধ্যে তখন নানান ঘটনা দানা বাঁধতে শুরু করেছে। বৃত্তাকার রিং হয়ে একের পর এক ঘটনাগুলো ঘুরতে থাকে তার মনের মধ্যে। হুগলি জেলার ব্যান্ডেলে ছিল তাদের নিজস্ব বাড়ি। স্টেশন থেকে কাছেই রাস্তার ধারে একতলা বাড়ি, 2টো ঘর আর একটা ছোট পড়ার ঘর। এই পড়ার ঘরটা ছিল রাস্তার দিকে, আর তার সাথে লাগোয়া গ্রিল দেওয়া একটা ছোট বারান্দা। বাবার ছাত্রছাত্রীরা এই বারান্দার গেট দিয়েই পড়ার ঘরে আসতো। পড়ার ঘরটা ছিল বাবার সবচেয়ে প্রিয়, বলতে গেলে বাবার নিজের একার। বাড়িতে থাকলে সারাটা দিন এই পড়ার ঘরে সময় কাটাতেন। বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত টানা পড়াতেন। তারপর ছাত্রছাত্রীরা চলে গেলেও অনেকক্ষণ কাটাতেন এই পড়ার ঘরে। ভেতরের দিকে ছিল 2টি ঘর, একটিতে বাবা মা আর অন্যটিতে দিদা।
বাড়ির পেছনের দিকে ছিল একটি ছোট বাগান। যতদিন দিদা আসেনি বাগানটা ঝোপঝাড় হয়ে পড়েই ছিল। এ বাড়িতে দিদা আসার পর বাগানটা প্রাণ পায়। দিদার ছিল বাগানের খুব শখ। নিজের হাতে নানান ফুল গাছ লাগিয়েছিল, সেই সাথে ছিল লঙ্কা, বেগুন, পাতিলেবু, কাগজি লেবুর গাছও। সকাল থেকে বিকেলে ঘন্টা 2 দিদা এই বাগানেই কাটাতেন। সংসারে মানুষ বলতে 4 জন, বাবা, মা, সোমেশ আর দিদা। দাদুকে ঠিক মনে পড়ে না সোমেশের। দিদার কাছে গল্প শুনেছিল দাদু রেলে চাকরি করেন, বদলির চাকরি ছিল। প্রথমে টিকিট চেকার ছিলেন, দূরপাল্লার ট্রেনে ডিউটি ছিল। সকালে ডিউটিতে বেরিয়ে যেতেন, 2 বা 3 দিন পর বাড়ি ফিরতেন। পরে প্রমোশন পেয়ে স্টেশন মাস্টার হয়েছিলেন। বাড়ি ছিল আদি সপ্তগ্রামে। স্টেশন মাস্টার হওয়ার পর দাদুর ইচ্ছে ছিল পরিবারকে সাথে নিয়ে যেতে, কিন্তু পরে একমাত্র মেয়ে রমার পড়াশোনার কথা ভেবে আর নিয়ে যাননি। মাসে একবার করে আসতেন বাড়িতে। বাবা ছিলেন সরকারি স্কুলের মাস্টার, বাংলার শিক্ষক। ছোটবেলা থেকে সোমেশ বাবাকে দেখে এসেছে ভীষণ গম্ভীর, সব সময় পড়াশোনা আর ছাত্রছাত্রী নিয়ে থাকতেন। সংসারের সব দায় দায়িত্ব সব ছিল মার ওপরে। সৎ এবং আদর্শবান শিক্ষক হিসেবে বাবাকেই সকলে শ্রদ্ধা করতেন। ছোটবেলা থেকেই দেখেছে অনেক গরিব দুস্থ ছাত্রছাত্রী বাবার কাছে পড়তে আসতো আর নোট নিয়ে যেত। বাবা বিনা পয়সায় পড়াতেন এদের। সোমেশের ছোটবেলাটা বেশ কেটেছে দিদার সান্নিধ্যে। বাবা মার ভালোবাসা যত না পেয়েছে তার চেয়ে অনেক বেশি পেয়েছে দিদার স্নেহ। বাবার গাম্ভীর্যের কারণে সোমেশ কিছুটা ভয় পেত বাবাকে, পারতপক্ষে এড়িয়ে চলত। আর মা বাড়ি নানান কাজে ব্যস্ত থাকায় সোমেশের সাথে বন্ডিংটা ছোটবেলায় সেইভাবে গড়ে ওঠেনি। ছেলেবেলার অনেকটা সময় তাই সোমেশের কেটেছে দিদার সান্নিধ্যে। সোমেশ যখন খুব ছোট সেই সময় দাদু হঠাৎই হৃদরোগে মারা যান। দিদা একা হয়ে পড়েন। সেই সময় মাই জোর করে দিদাকে নিয়ে আসে নিজের কাছে। দিদা প্রথমে আসতে রাজি হয়নি। জামাইয়ের বাড়িতে গিয়ে থাকবে এটা ঠিক মেনে নিতে পারছিলেন না। মনের মধ্যে কোথাও যেন খুঁতখুত করছিল, কিন্তু শেষ পর্যন্ত মায়ের জোরাজোরিতে আসতে রাজি হন। দিদা জিজ্ঞেস করেছিলেন তাহলেই বাড়িটার কি হবে? মা জানিয়েছিল থাক না যেমন আছে, তালা চাবি বন্ধ হয়ে পড়ে থাক, পরে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। তা কি করে হয়? এভাবে পড়ে থাকলে তো নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বিক্রি করে তোর নামে টাকাটা রেখে দিই, তুই রেখে দিস টাকাটা। সোমেশ তো বড় হবে, ওর লেখাপড়ায় কাজে আসবে। তুমি তো জানোই মা তোমার জামাইকে, জানতে পারলে আমাকে কেটে দুখানা করে ফেলবে। তার চেয়ে এখন যেমন আছে তেমন থাক। তুমি চলো আমাদের সাথে, পরে ভেবেচিন্তে বাড়িটার কিছু ব্যবস্থা করা যাবে। শেষ পর্যন্ত মার জোরাজোরিতে দিদা পাকাপাকিভাবে চলে এসেছিলেন মেয়ের কাছে। আর বাবার তত্ত্বাবধানে দিদাদের বাড়িও বিক্রি করা হয়েছিল। ভালো দাম পাওয়া গিয়েছিল। আর বাবার কথা মতো বাড়ি বিক্রির পুরো টাকাটা দিদার নামেই রেখে দেওয়া হয়েছিল। দিদা খুব অসন্তুষ্ট হয়েছিলেন, গাইগুই করেছিলেন খুব। আমি কি আমার মেয়েকে কিছুই দিতে পারি না বাবা? বাবা হেসে জানিয়েছিলেন মেয়েকে তো দিয়েইছেন, আর তো চাইনি কিছু। এখনও তো আমি বেঁচে আছি, যখন থাকবো না তখন না হয় ভাববেন। দিদা আর কথা বাড়াননি, পাকাপাকিভাবে চলে এসেছিলেন মেয়ের কাছে। তবে আসার আগে জামাইকে জানিয়ে দিয়েছিলেন সংসারে আমি নিজের মতো করে খরচ করব, তাতে কিন্তু তুমি না করতে পারবে না বাবা, নইলে আমি যেতে পারবো না। বাবা শেষ পর্যন্ত মেনে নিয়েছিলেন কথাটা, শুধু বলেছিলেন সংসার আমার, তাই তার দায়ও আমার, আপনি তাতে অমত করবেন না। তার বাইরে আপনি যদি কিছু করতে চান করবেন। আদি সপ্তগ্রামের পাড় চুকিয়ে দিদা চলে এসেছিলেন মেয়ে জামাইয়ের কাছে। সোমেশ তখন খুব ছোট। সোমেশকে পেয়ে যেন একটা কাজ পেয়ে গিয়েছিলেন দিদা। দিদার কোলে পিঠেই সোমেশ মানুষ হয়ে উঠেছিল। রাতে খেতে বসে সোমেশ ঢুলত, নিজের হাতে খাইয়ে দিতেন দিদা। খাওয়া দাওয়া শেষ হলে সোমেশকে কোলে করে নিয়ে চলে আসতেন নিজের ঘরে। সেই থেকে দিদার ঘরে ঘুমানো অভ্যেস হয়ে গিয়েছিল সোমেশের। দিদাকে জড়িয়ে ধরে দিদার গায়ে একটা পা তুলে না দিলে সোমেশের ঘুম আসতো না। এইভাবেই আস্তে আস্তে বড় হয়ে ওঠে সোমেশ। বর্ণ পরিচয়ের পাঠ দিদার হাত ধরেই। নিয়ম করে সন্ধেবেলায় দিদা সোমেশকে নিয়ে পড়াতে বসতেন। ঘন্টা 2 পড়ে তবেই ছুটি পেত সোমেশ।
মা এই সময়টায় হাতের কাজ সারতো, রান্নাবান্নাগুলো সেরে রাখতো, পরের দিনের কুটনো কেটে গুছিয়ে রাখতো, টুকিটাকি সেলাই থাকতো সেগুলো করে রাখতো। সোমেশের পড়া হয়ে গেলে দিদার সেলাই নিয়ে বসতো। দারুণ হাতের কাজ ছিল দিদার। রুমালের ওপর লাল নীল সবুজ সুতো দিয়ে নানান নকশা আঁকতেন। সোমেশ দিদার খাটে বসে অবাক হয়ে দেখত, একটার পর একটা সুতোর টানে কি দারুণ সব নকশা ফুটে উঠছে। সেলাই করতে করতে দিদা সোমেশকে নানান গল্প শোনাতো, দিদার কথা, দাদুর কথা, তাদের আদি সপ্তগ্রামের কথা। এইভাবেই কেটে যেত ঘণ্টাখানেক। বাবা রাত 9টা পর্যন্ত ছাত্রছাত্রী পড়াতেন। ছাত্রছাত্রীরা চলে গেলে পড়ার ঘরে কাটাতেন আরও প্রায় ঘণ্টাখানেক। নিজে পড়তেন, নানান নোট তৈরি করে রাখতেন, ফলে খাওয়া দাওয়া মিটতে দেরি হতো। প্রায় 11টা বেজে যেত। রান্না সেরে মা দিদার ঘরে এসে বসত। মাকে বলতে শুনতো, তুমি আর ছেলে খেয়ে নাও না মা, আমাদের তো দেরি আছে। তা কি করে হয়? বাড়ির জামাই খাবে না, আমি খেয়ে শুয়ে পড়ব, তাই কখনো হয়? দিদা কিছুতেই রাজি হতেন না, বলতেন সবাই একসাথে খাবো। তারপর রাত 11টা নাগাদ খেয়ে দিয়ে দিদাকে জড়িয়ে ধরে দিদার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো সোমেশ। হঠাৎ হাতে ছ্যাঁকা লাগতেই চমকে ওঠে সোমেশ। সিগারেটটা কখন যে ছোট হতে হতে একেবারে ফিল্টারে এসে ঠেকেছে খেয়াল করেনি সোমেশ। হাতে ধরা সিগারেট অ্যাশট্রেতে ঘষে নিভিয়ে দেয়। দরজা জানলা বন্ধ থাকায় ঘরের মধ্যে সিগারেটের বোটকা গন্ধ অনুভব করে। উঠে বারান্দার দরজাটা খুলে দিতেই ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ঘরে। বৃষ্টি তখনও হয়ে চলেছে, তবে ঝিরঝির করে। কোন্নগরের অলিম্পিক গ্রাউন্ডের কাছে এসপি মুখার্জি স্ট্রিট জায়গাটা বেশ নিরিবিলি। বারান্দা দিয়ে তাকালেই সামনের বিরাট বড় অলিম্পিক গ্রাউন্ড চোখে পড়ে। বৃষ্টি ভেজা জনমানবহীন রাস্তার দুই ধারে ল্যাম্পপোস্ট বিষণ্ণ যাত্রীর মতো একাকী নীরবে দাঁড়িয়ে। ঠান্ডা হিমেল বাতাসে এক অদ্ভুত ভালো লাগা আচ্ছন্ন করে তোলে সোমেশকে। বৃষ্টির জলে বারান্দা জলময়। দরজার কাছেই চেয়ার টেনে বসে। দিদার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে যায়। দিদা ভীষণ ভালোবাসত সোমেশকে। এতখানি ভালোবাসা সে তার নিজের মায়ের কাছেও পায়নি। রাত্রে দিদার কাছে গল্প না শুনে তার ঘুম আসতো না। দিদাকে জড়িয়ে ধরে সোমেশ দিদার কাছে আবদার করত, দিদা আজ তোমার গল্প শুনবো। আমার কথা কি শুনবি রে পাগল? আমার কোনো গল্প আছে নাকি যে তোকে বলবো? তার চেয়ে আজ শোন রঘু ডাকাতের গল্প। আমি ওসব শুনতে চাই না, আজ তোমার গল্প বলো। পাশ ফিরে শুয়ে সোমেশের মাথায় হাত বোলাতে বোলাতে দিদা বলে, ধুর পাগল, আমার কিছু গল্প থাকলে তো তোকে বলবো, না থাকলে বলবো কি করে? তা জানি না, তোমার গল্পই শুনবো আজ। বলো না গো দিদা, ওরম করছো কেন? সোমেশের কথার ধরনে দিদা হেসে ফেলে। আমার পাগল ছেলে, বড্ড জ্বালাস তুই। কি যে বলি, শোন তবে। আমাদের বাড়ি ছিল কালনাতে। নবদ্বীপের নাম শুনেছিস তো? নবদ্বীপের কাছেই। না তো, শুনিনি তো। এই যে সেদিন তোকে নিতাই গৌড়ের গল্প বললাম, এর মধ্যেই ভুলে গেলি? ও হ্যাঁ, মনে আছে। তারপর বলো কি হলো? দিদা হেসে ফেলতো। তোকে নিয়ে কি করি বলতো? শুরুই করলাম না, জিজ্ঞেস করছিস তারপর কি হলো? আগে চোখ বোঝ। এই চোখ বুঝলাম, পিট পিট করলে হবে না কিন্তু। বুঝিয়েই তো আছি, বলো না গল্পটা। দিদা আবার শুরু করত। আমরা ছিলাম 9 ভাই বোন, 6 ভাই আর আমরা 3 বোন। আমি ছিলাম সবার ছোট। দিদার কথা শেষ হতে না হতেই সোমেশ তড়াক করে বিছানায় উঠে বসে। চোখ বড় বড় করে বলে, বলো কি গো, 9 ভাই বোন আর আমি তো একা। খুব মজা তো তোমাদের, সবাই মিলে খুব খেলতে না? ভারী মজা হতো তোমাদের। দিদার আগের স্বরে সোমেশকে ধমকে বলতো, আবার উঠলি? চোখ বুজে চুপচাপ শুয়ে থাক। আচ্ছা শুচ্ছি, বলো তুমি তারপর। দিদা সোমেশের গায়ের ওপর চাদরটা বুক অব্দি টেনে দিয়ে আবার শুরু করতেন। মজা তো ছিলই, সারাদিন শুধুই খেলা, হই হই আর এর পেছনে লাগা। আমার দাদারা খুব ফুটবল খেলতে ভালোবাসতো, আর আমরা বোনেরা সারাদিন খেলনা বাটি নয়তো চুকিতকিত। পড়াশোনার তো তেমন বালাই ছিল না আমাদের, বিশেষ করে মেয়েদের। পাঠশালা ছিল ওই নাম মাত্রেই। কোনোদিন যেতাম, কোনোদিন নয়। আর পাঠশালা ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। বৃষ্টি হলে তো কথাই নেই। মেঠো রাস্তাঘাট জলে কাদায় ডুবে থাকতো। বৃষ্টি হলেই হাঁটু জল। পাঠশালা জলে ডুবে থাকতো, তাই বৃষ্টি হলেই ছুটি। ভারী মজা হতো আমাদের। আমার বাবা ছিল জেলে, একটা ছোট ডিঙি নৌকা ছিল আমাদের। ভোর রাতে উঠে অল্প কিছু খেয়ে বেরিয়ে যেত নদীতে। সারাদিন নদীতে মাছ ধরতো, ফিরতো সে সন্ধ্যাবেলায়। কালনাতে আমাদের বাড়িটা ছিল ছোট 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 3টে ঘর আর সামনে একটা ছোট দালান মতো।
তাতেই আমরা 9 ভাই বোন বাবা মা গাদাগাদি করে শুতাম। একটা ঘরে আমরা সবাই মিলে সন্ধেবেলায় পড়তে বসতাম। আমিও বসতাম সহজ পাঠ নিয়ে। রান্নাঘর থেকে মার গলার আওয়াজ পেতাম, চেঁচিয়ে পড়, গলা যেন শুনতে পাই। তবে আমার পড়া ওই নামমাত্রই। সারাদিন দৌড়াদৌড়ি করে আর চুকিতকিত খেলে চোখে ঘুমের ঢুল নেমে আসতো। পড়তে পড়তেই ঘুমিয়ে পড়তাম। রান্না হয়ে গেলে মা ডেকে তুলে খাওয়াতো। কোনো দিন ঢুলু ঢুলু চোখ মা খাইয়ে দিত। ঢুলতে ঢুলতেই খেতাম। খুব সুন্দর ছিল সেই দিনগুলো। তোমার বেশ মজা তো, ছোটবেলায় একদম পড়তে হয়নি। আমাদের সময় তো মেয়েদের এত পড়ার চল ছিল না রে। নামটুকু সই করতে পারলেই অনেক। নে এবার ঘুমো, অনেক রাত হলো, বাকিটা আবার কাল বলবো। দিদার কাছে গল্প শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়তো সোমেশ। সোমেশের মনে পড়ে বাড়িতে দিদার ঘরের পূর্ব দিকের এক কোণে একটা সিংহাসন ছিল। পুরনো দিনের সেগুন কাঠের সিংহাসন, 12 মাসে লক্ষ্মী ঠাকুরের সিংহাসন। দিদির কাক ডাকা ভোরে ঘুম থেকে ওঠা অভ্যেস ছিল। রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিতেন। তারপর পিতলের ঘটি থেকে হাতে করে অল্প গঙ্গা জল মাথায় ছিটিয়ে শুদ্ধ হয়ে যেতেন বাগানে। বাগান থেকে সাজিতে করে ফুল তুলে বসতেন পূজায়। সোমেশ ঘুম ঘুম চোখে খাটে বসে অবাক হয়ে দিদার পুজো দেখত। কি সুন্দর আর পবিত্র লাগতো দিদাকে। পুজো করার সাদা শাড়িতে দিদাকে লাগতো যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। কোমর ছাপানো ভিজে চুলে জলের ফোঁটা শিশির কণার মতো লেগে থাকতো। দুলে দুলে সুর করে লক্ষ্মীর পাঁচালি পড়তেন। তারপর পুজো শেষ হলে সোমেশের হাতে একটা বাতাসা আর নকুলদানা দিয়ে বলতেন, যা এবার স্নান করে আয়, স্কুল যেতে হবে তোরে। স্কুল কাছেই ছিল, পায়ে হাঁটা দূরত্বে। স্নান করে প্রাতরাশ সেরে দিদার খাটে বসেই বইগুলো একটু ঝালিয়ে নিত। মা তখন সকালের রান্নায় ব্যস্ত। রান্নাঘর থেকেই মার গলা শুনতে পেত, চেঁচিয়ে পড়, আমি যেন গলা শুনতে পাই। সকাল 9টায় স্কুল। সোমেশ তখন ক্লাস 4-এ। ফিরতে ফিরতে বিকাল 3টে বাজত। দুপুরে এই সময়টায় মা সারা সকালের পরিশ্রমের পর একটু ঘুমিয়ে নিত। আবার তো সেই রাত অবধি টানতে হবে। কিন্তু দিদা ঠিক জেগে থাকতেন। সোমেশ এলে বলতেন, যা কলতলা থেকে গা ধুয়ে আয়, আমি ভাত বাড়ছি। সোমেশ কলতলা থেকে হাত পা ধুয়ে একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে খেতে বসত। দিদা আসন পেতে দিতেন। যতক্ষণ না খাওয়া শেষ হচ্ছে দিদা সোমেশের পাশে বসে থাকতেন। হাত পাখা দিয়ে হাওয়া করতেন। কখনো কখনো মাছের কাঁটা বেছে দিতেন। নিজের হাতে সোমেশকে খাইয়ে দিতেন। তারপর ভাত খেয়ে সোমেশ ছুট লাগাতো সোজা খেলার মাঠে। দলবল নিয়ে ফুটবল খেলতো। সন্ধেবেলায় ঘেমে নিয়ে একসা হয়ে ধুলো কাদা মেখে ফিরত বাড়ি। কি গ্রীষ্ম কি বর্ষা। কলতলায় দাঁড়িয়ে মগের পর মগ জল ঢেলে স্নান করে দিদার ঘরে বসে পড়তে বসত। মা তখন বিকালের জল খাবার করে এনে দিয়ে বলতো, মা ওকে আগে খেয়ে নিয়ে তারপর পড়তে বলো। জলখাবারে কোনোদিন থাকতো সুজি, কোনোদিন লুচি আর আলুর দম, আবার কোনোদিন পরোটা আর আলু ভাজা। আর তারপর রাত 9টা বাজতে না বাজতেই চোখে ঘুমে ঢলে আসতো। বাবা তখন পড়ার ঘরে। রাত্রে খেতে দেরি হতো। সোমেশ একটা ঘুম লাগিয়ে দিত দিদার বিছানায়। দিদাই ডাকাডাকি করে সোমেশকে খেতে বসাতো। তারপর খাওয়া দাওয়া সেরে ঘুম। এভাবে আস্তে আস্তে সোমেশ বড় হয়ে ওঠে। সোমেশ তখন ক্লাস 9। সন্ধেবেলায় বাবার ছাত্রছাত্রীদের সাথে সোমেশ পড়তে বসত। পড়ানোর ফাঁকে ফাঁকেই বাবা সোমেশকে বাংলা, অঙ্ক, জীবনবিজ্ঞান দেখিয়ে দিত। নীরার সাথে প্রথম পরিচয় এখানেই। এক সন্ধেবেলায় গাঢ় নীল চুড়িদার পরে বাবার হাত ধরে পড়তে এসেছিল নীরা সোমেশের বাবার কাছে। কতক্ষণ এভাবে বসেছিল খেয়াল নেই। বারান্দার খোলা দরজা দিয়ে তখন হু হু করে বাতাস ঢুকছে, সেই সাথে বৃষ্টির ঝাপটা। ঘরে অল্প অল্প জল ঢুকছে। শীত শীত লাগছে। চমক ভাঙতেই উঠে বারান্দার দরজাটা বন্ধ করে। আরও একটা সিগারেট ধরিয়ে বাইরের ঘরে এসে সোফায় বসে। নীরার চিঠিটা হাতে তুলে নেয়। পড়তে শুরু করে চিঠিটা। নীরা লিখেছে, সোমেশ, আজ কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব জানি না। আজ এতদিন পরে তোকে চিঠি লিখতে বসে কত কথাই না মনে পড়ছে, অথচ কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। তুই খুবই অবাক হয়ে গিয়েছিস আমার চিঠি পেয়ে, তাই না? অবাক হওয়ারই তো কথা। তোর সাথে শেষ দেখা হয়েছিল 15 বছর আগে। 15টা বছর সময়ের নিরিখে কম নয়।
অথচ দেখতে দেখতে কি দ্রুতই না কেটে গেল। সময় কি নির্মম। মনে হয় এই তো সেদিনের কথা। লাইব্রেরিতে বসে তোর সাথে কত গল্প করছি, তর্ক করছি, ঝগড়া করছি, অথচ এই মাত্র 15টা বছরে কত হিসেব নিকেশ লেখা হয়ে গেল। ভাবছিস নিশ্চয়ই তোর ঠিকানা পেলাম কোথায়। বিগত 10 বছর তোকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি, কোথাও না। কর্পূরের মতো তুই উধাও হয়ে গিয়েছিলি, নিজেকে গুটিয়ে নিয়েছিলি শামুকের শক্ত আবরণে। কোথাও তোর খোঁজ পাইনি। দেশে ফিরে প্রথমেই ছুটে গিয়েছিলাম ব্যান্ডেলে, শুধুমাত্র তোর সাথে একবার দেখা করব বলে। স্টেশন ধারের তোদের বাড়ির কাছে গিয়ে চমকে উঠেছিলাম। তোদের বাড়িটা নেই, সেই জায়গায় গজিয়ে উঠেছে এক 6তলা ফ্ল্যাট। নিজের চোখে দেখেও প্রথমে বিশ্বাস করতে পারিনি। হতাশ হয়ে ফিরে এসেছিলাম আমাদের পোড়ো বাড়িতে। ভাবছিস পোড়ো বাড়ি কি করে হলো? বাবা তখন গত হয়েছেন। বাবা মারা যাবার পর মা অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে মাকে একা ফেলে রাখতে মন চায়নি। বাবার ব্যবসাপত্র গুটিয়ে অসুস্থ মাকে নিয়ে আমি ফিরে এসেছিলাম লন্ডনে। আমরা দুজনে তখন একে অন্যের অবলম্বন হয়ে উঠেছিলাম। বাড়িটা বিক্রি করতে মন চায়নি। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটি ঘিরে। তাছাড়া মা বেঁচে, মাও চায়নি বাড়িটা বিক্রি করে দিতে। তাই বাড়ির দেখাশোনার ভার আমার ছোট পিসির ছেলে মণিকে দিয়ে আমরা চলে এসেছিলাম লন্ডনে। মণি মাঝে মাঝে এসে বাড়িটা দেখে যেত, অল্প স্বল্প মেরামতি করিয়ে রাখত। আর মেরামতি টাকা মণিকে লন্ডন থেকে পাঠিয়ে দিতাম। এইভাবেই এতদিন চলছিল। আজও আছে বাড়িটা। দেশে এলে একবার করে আসি, হয়তো তোকে খুঁজি, পুরনো স্মৃতি হাতড়ে বেড়াই। যে কথা বলছিলাম, তোদের বাড়িটা খুঁজে না পেয়ে ফিরে এসেছিলাম বাড়িতে। বাড়ি ফিরে মণিকে ডেকে পাঠাই, জিজ্ঞেস করি তোর কথা। মণি বিশেষ কিছু বলতে পারে না, শুধু জানায় তুই নাকি চাকরি নিয়ে বাইরে চলে গিয়েছিলি। তার কিছুদিন পর এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় তোর বাবা মারা যান। সেই শোকে তোর মা প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। সারাদিন বাড়িতে নিজেকে বন্দি করে রাখতেন। বছর ঘুরতে না ঘুরতেই তিনিও দেহ রাখেন। তোকে নাকি সেই শেষবার মণি দেখেছিল তোর মায়ের কাজে। তারপর লোকাল প্রমোটারকে বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাস। এরপর কেউ কোনোদিন তোকে ব্যান্ডেলে দেখেনি। বিশ্বাস কর, কথাটা শুনে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। একটা সময় তোর বাবার কাছে পড়েছি, তোর বাবার হাত ধরেই মাধ্যমিক পাশ করি। কি করে ভুলে যাই সে কথা? চাইলেই কি ভোলা যায় সব কিছু? তারপর কত জায়গায় তোকে খুঁজেছি পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। কেউ তোর হদিশ বলতে পারিনি। একেবারে কর্পূরের মতো উধাও হয়ে গিয়েছিলি। নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলি সবার কাছ থেকে। পরে ফেসবুকে তোকে তন্ন তন্ন করে খুঁজেছি। রোজ রাত্রে তোর নাম সার্চ করা আমার একটা নেশার মতো হয়ে গিয়েছিল। ফেসবুকে বোধহয় এমন কোনো সোমেশ নেই যার প্রোফাইল আমি চেক করিনি, কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি। খুব হতাশ হয়ে পড়েছিলাম। তোকে খুঁজে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। একটা শেষ ইচ্ছে ছিল আমার, তোর কাছে ক্ষমা চেয়ে নেব। সেই ইচ্ছা মৃত্যু প্রত্যক্ষ করছিলাম প্রতিটি দিন। আজ হঠাৎই খুঁজে পেলাম তোকে। কয়েকদিন আগে আমি দেশে এসেছি। দুটো কারণ ছিল। প্রথমত, মা মারা যাবার পর মণি অনেকদিন ধরেই বলছিল বাড়িটা ফেলে রেখে কি করবি, শুধু শুধু টাকা খরচা। আর তোর তো কলকাতায় বড় ফ্ল্যাট আছে, বিক্রি করে দে বাড়িটা। তাই বাড়িটার একটা গতি করা দরকার ছিল। আর 2, আমার কলকাতার সল্টলেকের ফ্ল্যাটটাও অনেক দিন থেকে পড়ে আছে, একবার দেখে যাওয়ার ইচ্ছে ছিল। আজ বিকালে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে। সাউথ সিটি মলে হঠাৎ অরিন্দমের সাথে দেখা। অরিন্দমকে মনে আছে? অরিন্দম রায়, আমাদের সেই কলেজের বন্ধু। একটা সময় আমরা কলেজ ক্যান্টিনে বসে ঘন্টার পর ঘন্টা কত আড্ডা দিয়েছি। আমি তো দেখে চিনতেই পারিনি সেই ছিপছিপে হাসি খুশি অরিন্দম আজ কি মোটা হয়ে গিয়েছে। অরিন্দম কিন্তু আমাকে দেখেই চিনতে পেরেছিল। এগিয়ে এসে জিজ্ঞেস করে, আরে নীরা না? আমি হা করে তাকিয়েছিলাম। স্মৃতি হাতড়ে মনে করার চেষ্টা করছিলাম। কিরে, হা করে দেখছিস কি? আমি অরিন্দম রায়। একেবারে ভুলে মেরে দিয়েছিস? বেশ গল্প হলো অরিন্দমের সাথে। কথায় কথায় তোর কথা উঠল। আশ্চর্যজনকভাবে ওর কাছেই পেলাম তোর ফোন নাম্বার আর এই কোন্নগরের ঠিকানা। অরিন্দমের মুখে শুনলাম তুই তখন সবে কটক থেকে কলকাতায় বদলি হয়ে এসেছিস। একদিন হাওড়া স্টেশনে তোর সাথে হঠাৎই নাকি অরিন্দমের দেখা হয়েছিল। তুই ফোন নাম্বার আর ঠিকানা দিয়ে অরিন্দমকে আসতে বলেছিলিস।
বাড়িতে এসে প্রথমেই তোকে ফোন করেছিলাম, কিন্তু এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই বলল। এটা উড়িষ্যার নাম্বার। খুব সম্ভবত এখানে এসে তুই নতুন সিম নিয়েছিস, আগেরটা বদলে ফেলেছিস। অরিন্দমকে আবার ফোন করে তোর নতুন নাম্বার জানতে চেয়েছিলাম, কিন্তু তোর আর কোনো নাম্বারও জানে না। একদিক দিয়ে ভালোই হলো, ফোনে বোধহয় এত কথা হতো না, এভাবে বলতে পারতাম না, সেইভাবে হয়তো জানাতেও পারতাম না নিজের কথা। একটা আড়ষ্টতা আমায় ঘিরে থাকতো, তার চেয়ে এই চিঠিই ভালো, ইচ্ছে মতো লেখা যাবে। এখন আমার ঘড়িতে রাত প্রায় 12টা। শহর কলকাতা ঝিমিয়ে এসেছে। সল্টলেকের আমার 5 তলার ফ্ল্যাট থেকে কলকাতাকে বড় মোহময় লাগে। আজ আকাশ বড় পরিষ্কার, পূর্ণিমা বোধ হয় আজ। মাঝ আকাশে রূপালী থালার মতো গোলাকার চাঁদ, অগণিত তারার ভিড়। তোকে লিখতে বসে আজ অগণিত তারার মতো কত কথাই না মনে পড়ছে। জানলার ধারে বসে রাতের আকাশ দেখতে দেখতে তোকে চিঠি লিখছি। তুই ঠিকই বলতিস সোমেশ, জীবনটা দৌড় নয়, থামতেও জানতে হয়। দৌড়ের নেশায় হারাতে হয় অনেক কিছু। ঝরা পাতার মতো শুকনো হয়ে পেছনে পড়ে থাকে ফেলে আসা সুন্দর জীবন, সে জীবনটা হারিয়ে যায় চিরতরে। দৌড়ের শেষে যখন শেষ লাইনটা ছুবি, দেখবি তোকে অভিবাদন জানানোর জন্য কেউ নেই, কেউ নেই। দূরে, বহু দূরে পড়ে আছে তোর ভালো লাগা, তোর ভালোবাসা। শীর্ণ কঙ্কালের চেহারা নিয়ে অবাক তারার মতো তোর দিকে চেয়ে আছে মিটিমিটি। কফিনে বন্দি অশরীরী আত্মার মতো তোকে বিদ্রূপ করছে, অট্টহাস্যে হাসছে। আমি বিশ্বাস করতাম না তোর কথা। এক দুর্বার টানে আমি তখন ছুটে চলেছি দুরন্ত গতিতে। চোখে রঙিন নেশার পালক। আমার কাছে তখন জীবন মানে বাড়ি, গাড়ি, বৈভব, প্রাচুর্য। ঠিক এই সময় জীবনে এলো রূপক, প্রতিষ্ঠিত ব্যবসায়ীর একমাত্র ছেলে। কি নেই রূপকের, কি ছিল না রূপকের? ছিপছিপে লম্বা চেহারা, গমের মতো গায়ের রং, যত্নে ব্যাক ব্রাশ করা ঘন কালো রেশমের মতো চুল, মোটা ঝুলফি, কেতাদুরস্ত চেহারা। ঝকঝকে গাড়ি চালিয়ে কলেজে আসা, উৎসবে অনুষ্ঠানে গানে বাজনায় মাতিয়ে রাখা। একদিন নিত্য নতুন বাইক নিয়ে কলেজে আসতো। সে বাইকের পেছনে বসতে পারলে কত মেয়ে নিজেকে ধন্য মনে করত। তার চলাফেরায় ছড়িয়ে ছিটিয়ে ছিল বৈভব, প্রাচুর্য। রূপককে যেমন করেই হোক পেতেই হবে, একটা নেশার মতো পেয়ে বসেছিল আমায়। এক দুরন্ত ঢেউয়ের মতো রূপক এসেছিল আমার জীবনে। সেই ঢেউকে আটকানোর সাধ্য আমার ছিল না। আমি ভেসে গিয়েছিলাম, ভাসছিলাম, আমি ভিজে গিয়েছিলাম। রূপক তখন আমার চোখে রূপকথার রাজকুমার, আর তুই মাস্টার মশাইয়ের মিডিওকার ছেলে। চোখে কোনো উচ্চাসা নেই, দৌড়ের নেশা নেই, কচ্ছপের মতো জবুথবু। তখন তোকে আমি কিছুতে সহ্য করতে পারতাম না। একটা কাঁটার মতো বিঁধেছিলি আমার গলায়। বুঝতে পেরেছিলাম তুই থাকলে আমি রূপককে কিছুতেই পাবো না। এড়িয়ে চলতে শুরু করলাম তোকে, আর যত এড়িয়ে চলতে লাগলাম তুই তত কাছে আসার চেষ্টা করতিস, আঠার মতো সেটে থাকতে চাইতিস। তোর চোখের ভাষা বুঝতে আমার অসুবিধে হতো না, কিন্তু বিশ্বাস কর আমি তখন অন্ধ হয়ে গিয়েছিলাম। মুছে ফেলতে চেয়েছিলাম তোকে জীবন থেকে, আর তুই ততই আঁকড়ে ধরার চেষ্টা করছিলি আমায়। আমার কাছে তখন আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা ছিল না। আমার চোখ তখন অর্জুন পাখি। যেমন করেই হোক রূপককে পেতে হবে জীবনে। সেদিনের ঘটনাটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল। আজও ভুলতে পারি না সেদিনের কথা। কাটার মতো বিঁধে থাকে গলায়। আজও রাত্রে দুঃস্বপ্নের মতো দেখি সেদিনের তোর সেই ব্যথা ভরা চোখ। আমার ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসি, জল খাই, ভুলবার চেষ্টা করি, কিন্তু পারি কই। যদি এমন কোনো ট্যাবলেট থাকতো, খেলেই সব কিছু একেবারে চিরতরে ভুলে থাকা যায়, মুছে ফেলা যায় সব স্মৃতি, তাহলে কি ভালোই না হতো? আমি গোগ্রাসে খেয়ে ফেলতাম গোটা কয়েক ট্যাবলেট। তোকে অপমান করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। ওটাই ছিল একমাত্র পথ, তোকে কাটিয়ে বেরিয়ে আসার। মিথ্যে বলবো না আজ তোর কাছে, রূপকের নেশায় আমি তখন পাগল ছিলাম। মুছে ফেলতে চেয়েছিলাম তোকে আমার জীবন থেকে, আর এও জানতাম তোকে সহজে মুছে ফেলা যাবে না, তাই হয়তো এই পথ বেছে নিয়েছিলাম। আমার আজও মনে আছে তোর সেদিনের সেই কথা। আমার হাত দুটো ধরে বলেছিলি, বিশ্বাস কর নীরা, তোকে আমি সত্যি ভালোবাসি। ডুবে যাওয়ার আগে খড়কুটোর মতো আমায় আঁকড়ে ধরতে চেয়েছিলি। আমি জানি না সেদিন আমার কি হয়েছিল। আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম, তোকে মুছে ফেলতে চেয়েছিলাম চিরতরে। এক হিংস্র খেলায় মেতে উঠেছিলাম। কি করে ভুলি সেই কথা? তোকে আমি কোনোদিনই ভালোবাসিনি। কেন জানিস? তোর মধ্যে ভালোবাসার মতো কিছু পাইনি বলে। পথ ছেড়ে দাঁড়িয়েছিলি তুই, আর আমি বিজয়িনীর হাসি হেসেছিলাম। বুঝিনি
সে ছিল আমার চরম পরাজয়। জীবনের শেষ হারটা আমি সেদিনই হেরেছিলাম, বড় নির্মমভাবে হেরেছিলাম। চিঠিটা শেষ করতে পারে না সোমেশ। বুকের মাঝে আবারও এক জ্বালা চিনচিন করে ওঠে, একটা যন্ত্রণা দলা পাকিয়ে ওঠে। কি আছে তোর? ওই তো ম্যাদামারা চেহারা। বাপের মতো সারা জীবন মাস্টারি করে খাবি, আর মাস গেলে 10,000 টাকা মাইনে পাবি। অট্টহাস্যের মতো কথাগুলো তার বুকে আবারও প্রতিধ্বনিত হয়, বিদ্রূপের পর বিদ্রূপ করতে থাকে। হৃদয়ের প্রতিটি কোণে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়, তোকে আমি কোনোদিনই ভালোবাসিনি। কেন জানিস? তোর মধ্যে ভালোবাসবার মতো কিছু পাইনি বলে। সোমেশ চিঠিটা ভাঁজ করে টেবিলে রেখে সোফায় এলিয়ে দেয় শরীর। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আপলোড হবে এবং এর অন্তিম পর্ব কাল দুপুর 2টোয় আপলোড করে দেব। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।